মিস হেন নামের খুবই সহজ সরল একটি মেয়ে। তার জীবনেও খুব সাধারণভাবেই চলছিল, কিন্তু কয়েক বছর আগে তার জীবন এক অপ্রত্যাশিত রাতে পুরো বদলে যায়। সে হঠাৎ করেই নিজের অজান্তে ইয়ং মাস্টার নামের এক ছেলের সাথে ভুল করে রাত কাটিয়ে ফেলে। এরপর দেখা যায় তার খুব সুন্দর একটা ছেলে সন্তান হয়, আর সেই সন্তানকে ইয়ং মাস্টার নিজের কাছে নেওয়ার পর ইয়ং মাস্টারের সমস্ত স্মৃতি মুছে যায়। সে ভুলে যায় সেই অপ্রত্যাশিত রাতে তার ভালোবাসার মানুষটিকে, এমনকি সেটাও মনে করতে পারে না যে তার সন্তানের মা আসলে কে। অর্থাৎ সে মিস হেনকে পুরোপুরিভাবে ভুলে যায়। তবে ইয়ং মাস্টার ছিল শহরের সবচাইতে বড় কোটিপতি সিও, আর মিস হেন ছিল খুবই দরিদ্র এবং সাধারণ পরিবারের মেয়ে। তাই সে কোনোদিনও সাহস করে ইয়ং মাস্টারকে নিজের পরিচয় দেয়নি। এমনকি নিজের সন্তানের কাছাকাছি থাকার জন্য মিস হেন ইয়ং মাস্টারের বাড়িতে কাজের লোক হিসেবে চাকরি নেয়। আর আস্তে আস্তে দেখা যায় ইয়ং মাস্টারের ছেলে মিস হেনকে খুবই পছন্দ করতে শুরু করে। তবে ছোট বাচ্চাটি জানতো না যে মিস হেনই আসলে তার মা। এদিকে ইয়ং মাস্টার তো মিস হেনকে একদমই সহ্য করতে পারত না, এমনকি সে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিল অন্য একজন মেয়েকে। তবে শেষ পর্যন্ত কি ঘটেছিল? ইয়ং মাস্টার কি শেষ পর্যন্ত মিস হেনকে আপন করে নিতে পেরেছিল, নাকি সে বেছে নিয়েছিল তার বর্তমান ভালোবাসার মানুষটিকে? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি বিশাল ম্যানশন। আঙ্কেল জো, যিনি এই বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত কাজের লোক, তিনি মিস হেনকে সাথে নিয়ে বাড়ির ছোট্ট সদস্য মোবিচিনের ঘরে প্রবেশ করে। আঙ্কেল জো মোবিচিনকে পরিচয় করিয়ে দেয়, ইনি হচ্ছেন আপনার নতুন সহকারী। মোবিচিন মিস হেনকে দেখে তাচ্ছিল্যের সুরে বলে, আবার একজন নতুন এসেছে? ঠিক আছে, ভেতরে আসো এবং আমার তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো। মিস হেন ঘরে ঢুকে তার হাতের ব্যাগটি বিছানার উপরে রাখে, কিন্তু মোবিচিন সেটা দেখা মাত্রই বিরক্ত হয়ে এক লাথিতে ব্যাগটি নিচে ফেলে দেয় এবং রাগী গলায় বলে, আমার বিছানায় কোনো বাড়তি জিনিস রাখা চলবে না। ব্যাগটি নিচে পড়ার পর মিসেস হেন শান্ত গলায় বলে, এটা ইয়ং মাস্টার আপনার জন্য পাঠিয়েছিলেন, এর ভেতরে আপনার নতুন ল্যাপটপ ছিল। এ কথা শুনে মোবিচিন চমকে ওঠে এবং বলে, তুমি আমাকে এটা আগে বলনি কেন? মিস হেন উত্তর দেন, বলার আগেই তো লাথি মেরে ফেলে দিলেন। এরপর মিস হেন মোবিচিনের জন্য কাপড় নিয়ে আসেন এবং তাকে পছন্দ করতে বলেন। মোবিচিন তখন চিন্তিত হয়ে বলে, যদি ল্যাপটপটা ভেঙে গিয়ে থাকে তবে এর ক্ষতিপূরণ কি তোমাকে দিতে হবে? মিস হেন তখন মোবিচিনের হাত থেকে ল্যাপটপটি নিয়ে ইচ্ছাকৃতভাবে মাটিতে জোরে আছাড় মারেন এবং আফসোস করার ভান করে বলেন, আরে এটা তো ভেঙেই গেল, খুব খারাপ হলো ব্যাপারটা, কিন্তু আমার কাছে তো এর দাম দেওয়ার মতো কোনো পয়সা নেই। আমি এখন এখানে শুধু একজন কর্মী, আমি কোনো টাকা দিতে পারবো না। মিস হেন তখন মুচকি হেসে মোবিচিনকে বলে, আপনি কি এখনো জামা পরবেন নাকি? মোবিচিন রাগে তাকে চলে যেতে বলে। মিস হেন তখন বলে, আমি কিন্তু পাগল, তুমি আমাকে বিরক্ত করছো, এর ফল কিন্তু একেবারেই ভালো হবে না। এই ধমক শুনে মোবিচিন কিছুটা ভয় পেয়ে যায় এবং চুপচাপ কাপড় পরতে রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই মোবিচিন লক্ষ্মী ছেলের মতো তৈরি হয়ে নিচ্ছে। দৃশ্য চেঞ্জ হয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়। ইয়ং মাস্টারের ফোনে আঙ্কেল জো কল করেন এবং সব খুলে বলেন যে মিস হেন মোবিচিনের ল্যাপটপটি ভেঙে ফেলেছে এবং বলেছে তার স্যালারি থেকে যেন সেই ল্যাপটপের মূল্য কেটে নেওয়া হয়। সব শুনে মাস্টার কিছুটা অবাক হন, তবুও তিনি আঙ্কেল জোকে বলেন, ঠিক আছে, তুমি তার দিকে একটু খেয়াল রেখো, আমি দেখতে চাই সেভাবে কতদিন থাকতে পারে। সেই শিফট হলে রাতে মিসেস হেনের রুমে যায়। মিস হেন শুয়ে শুয়ে ভাবছিলেন মোবিচিন কি ঘুমিয়েছে, তিনি একবার দেখে আসার সিদ্ধান্ত নেন। মোবিচিনের ঘরে গিয়ে তিনি দেখেন মোবিচিন বিছানায় বসে কাঁদছে। মিস হেন তার পাশে গিয়ে বসলে মোবিচিন কাঁদতে কাঁদতে বলে, আমি স্বপ্নে আজকে আমার মাকে দেখেছি। এ কথা শুনে মিস হেনের খুবই কষ্ট হয় এবং তিনি মোবিচিনকে বুকে জড়িয়ে ধরেন। ঠিক সে সময় ইয়ং মাস্টার ঘরের দরজা খুলে এই দৃশ্য দেখেন। মাস্টার অবাক হয়ে ভাবেন, অন্য সময় তো মোবিচিন এত তাড়াতাড়ি ঘুমায় না, বরং আঙ্কেল জোকে বিরক্ত করে, কিন্তু আজ সে কত শান্ত। মিস হেন মোবিচিনকে বিছানায় শুইয়ে দিয়ে আদর করতে থাকেন এবং বলেন, মা এখানেই আছে, তুমি ঘুমিয়ে যাও, মা সবসময় তোমার হাত শক্ত করে ধরে আছে। তিনি মোবিচিনের মাথায় হাত বুলিয়ে দেন, যার ফলে মোবিচিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিস হেন মোবিচিনের ঘরে যায়। দরজা খুলতেই দেখে মোবিচিন বিছানায় বসে আছে। মিস হেন জিজ্ঞেস করে, আজ তুমি এত সকালে উঠেছ? মোবিচিন হাসি মুখ নিয়ে বলে, তুমি কি আমার বাবাকে বিয়ে করবে? মিস হেন অবাক হয়ে বলে, না, আমি চাই না। মোবিচিন বলে, আমার বাবা তো সুদর্শন এবং সুন্দর দেখতে, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি তাকে বিয়ে করতে চাও না। মিস হেন মুচকি হেসে এগিয়ে যায় এবং মোবিচিনের জুতো পরিয়ে দিতে দিতে বলে, এখানে সুদর্শনের কোনো গুরুত্ব নেই, এখানে অন্য কিছু রয়েছে। মোবিচিন তখন জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে কত নম্বর দিতে চাও? মিস হেন বলে, এখানে নম্বরের কিছু নেই। ঠিক সে সময় ইয়ং মাস্টার দরজার পেছনে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। হুট করে মোবিচিন তার বাবাকে দেখে ডাক দেয়। মিস হেন চমকে যায় এবং ভাবতে থাকে, হায় হায়, সে তো সব শুনে নিল নাকি। স্কুলের জন্য বের হওয়ার সময় মোবিচিন মিস হেনকে জিজ্ঞেস করে, আচ্ছা সিস্টার, আপনি কি কখনো গানের অনুশীলন করেছিলেন? মিস হেন বলে, না তো, আমি এটা কখনো শিখিনি। মোবিচিন অবাক হয়ে বলে, তাহলে আপনি কিভাবে এত সুন্দর করে গান করতে পারেন? খাবার টেবিলে হঠাৎ মিস সু এসে হাজির হয়ে বলেন,
আমি আজ তোমাদের সঙ্গে নাস্তা করব। তাকে দেখে মবিচিন ভীষণ রেগে গিয়ে বলে, আমি খাবো না। এমনকি সে খাবারগুলো বাগানে ফেলে দেওয়ার নির্দেশ দিয়ে চলে যায়। মিস সো মাস্টারের কাছে ক্ষমা চাওয়ার নাটক করলে মাস্টার তাকে আশ্বস্ত করে। তবে আঙ্কেল জো চিন্তিত হয়ে বলে, মবিচিন এখন না খেলে সারাদিন না খেয়ে থাকবে। মিস হেনও সায় দিয়ে বলে, শিশুদের খালি পেটে রাখা ঠিক না। এতে ইয়ং মাস্টার কিছুটা বিরক্ত হয়ে আঙ্কেল জোনকে মবিচিনকে সামলাতে বলে। আঙ্কেল জো তখন আড়ালে মিস হেনকে ইশারা করে কিছু খেলনা নিয়ে বাগানে গিয়ে মবিচিনকে বুঝিয়ে খাবার টেবিলে ফিরিয়ে আনতে চায়। মিস হেন একটা চকলেট বিস্কুট নিয়ে পেছনের বাগানে যায়। সুইমিং পুলের কাছে মবিচিন মন খারাপ করে বসেছিল। মিস হেন তার পাশে বসে বলে, দেখো এই চকলেট বিস্কুটটা কতটা সুন্দর, তুমি কি খেতে চাও? মবিচিন প্রথমে রাগ না করলেও পরে মিস হেনের জোড়াজুড়িতে মন ভালো হয়ে যায় এবং বিস্কুটটি খায়। তারা দুজন হাসাহাসি করতে থাকে। হঠাৎ মিস সু সেখানে আসে। তাকে দেখেই মবিচিন রেগে যায় এবং মিস হেনকে সতর্ক করে বলে, এই মহিলা হচ্ছে একজন বাজে মহিলা। এর মনটা দেখতে সাপের মতো আর এর ভেতরে সাপের বিষ ভরা। তুমি কখনো এর সঙ্গে মিশো না, নয়তো এ তোমাকে কামড় দেবে। এই বলে মবিচিন যখন মিস সুকে ভয় দেখাতে গেল তখন মিস সু নিজেকে সামলাতে না পেরে পেছনের সুইমিং পুলে পড়ে যায়। মবিচিন এটা দেখে কিছুটা ভয় পেয়ে যায় এবং তার বাবাকে ইয়ং মাস্টারকে ডাক দিয়ে বলে মিস সুকে পানি থেকে তুলতে। কিন্তু ইয়ং মাস্টার মিস সুয়ের এই কাণ্ড দেখে বিরক্ত হয় এবং ঠান্ডা গলায় বলে তার কোনো প্রকার সাহায্যের প্রয়োজন নেই। এরপর আমরা দেখতে পাই মিস সু দৌড়ে গিয়ে পুলে থাকা মিস হেনের সামনে দাঁড়ায়। মিস সু ইয়ং মাস্টারের দিকে তাকিয়ে বলে, যতক্ষণ না তোমরা এখান থেকে যাচ্ছ ততক্ষণ মিস হেন পানি থেকে উঠতে পারবে না। ইয়ং মাস্টার পরিস্থিতি বুঝতে পারেন এবং ঝামেলা এড়াতে মবিচিনকে বলেন, চলো এখান থেকে চলে যাই। কিন্তু মবিচিন জেদ ধরে মিস হেনকে দেখিয়ে বলে, আমি তাকে ছাড়া এখান থেকে যাব না। ইয়ং মাস্টার কোনো উপায় না পেয়ে এক প্রকার জোর করেই মবিচিনকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। সবাই চলে গেলে মিস হেন পানি থেকে উঠে আসে। মিস সু তখন সেখানে দাঁড়িয়েছিলেন। এরপর মিস সু দম্ভের সাথে মিস হেনকে বলেন, আমি হচ্ছি মবিচিনের প্রথম এবং আসল মা। তোমার এখানে আসার কোনো দরকার ছিল না। আমি একাই মবিচিনকে খাওয়াতে পারতাম। কথা শুনে মিস হেন মনে মনে ভাবে, যে ছেলে তোমাকে সহ্যই করতে পারে না, তুমি আবার তার আসল মা হবে কিভাবে? মিস সু এরপর বিরক্ত সুরে মিস হেনকে বলে, যাও ঘরে গিয়ে কাপড় পরিবর্তন করে এসো, এবং সেখান থেকে চলে যায়। সে শিফট হয়ে আমরা মবিচিনের ঘরে দেখি ইয়ং মাস্টার মবিচিনকে ঘরে নিয়ে বকাঝকা করছে। তিনি রাগী গলায় মবিচিনকে বোঝায়, তুমি তো আগে এমন অভদ্র ছিলে না, তুমি এত জেদি হলে কিভাবে? এটা কি তুমি? তুমি কি চাও আমি তোমার উপর রাগ করি বা তোমাকে শাসন করি? যদি না চাও তবে এখান থেকে ভালো হয়ে যাবে। এরপর দৃশ্যপট পরিবর্তন হয়। ইয়ং মাস্টার ফোনে একজনকে মিস হেনের আসল পরিচয় খুঁজে বের করার দায়িত্ব দেয়। এরপর তিনি মবিচিনের মায়ের খোঁজ জানতে চাইলে সে লোকটি জানায়, একটি হসপিটালের সন্ধান পেলেও সেখানকার পুরনো কর্মী এবং ফাইলগুলো গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই সব প্রমাণ লুকাচ্ছে। লোকটি আরও সময় চাইলে মাস্টার ফোন রেখে গভীর চিন্তায় ডুবে যান। তিনি মনে মনে ভাবেন, দাদামশাই কি তবে আমার থেকে কিছু গোপন করেছেন? সত্যটা আমি কিভাবে জানবো? সে শিফট হয়ে মিস হেনের ঘরে চলে যায়। মিস হেন হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকাচ্ছিল। এমন সময় মবিচিন হাসতে হাসতে সেখানে চলে আসে এবং বলে, মিস হেন, আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনার এই পোশাকটা কেমন যেন। মিস হেন তখন কিছুটা গম্ভীর হয়ে বলে, শোনো, আমি কিন্তু তোমার উপর রেগে আছি। মবিচিন বুঝতে পারে এবং বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। আমি দুঃখিত, আমি সত্যি দুঃখিত। মিস হেন তখন বলে, তুমি যেটা ভুল সেটা জেনেও করো, আবার পরে ক্ষমা চাও। এটা কেমন কথা বলো তো? মবিচিন তখন কথা দেয় আর এমনটা হবে না, কিন্তু সত্যি বলছি আপনাকে অনেক সুন্দর লাগছে, শুধু পোশাকটাই যা একটু। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই মবিচিন তার ঘরে বসে ল্যাপটপ টিপছে। তখন সেখানে মিস হেন ঘরে ঢুকে পড়ে এবং রেগে জিজ্ঞেস করে, তুমি আমার এই পোশাকটির সঙ্গে কি করেছো? এখন আমি কি করব বলো তো? মবিচিন তখন নির্বিকারভাবে বলে, আপনার ওই পোশাকটা অতটা ভালো ছিল না, তাই ওটা আর নেওয়ার দরকার নেই। এখন যে পোশাকটা আছে এটাতে আপনাকে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু এটাও চলবে না, আমরা আরও একটা পোশাক নিতে পারি। মিস হেন তখন একটু রেগে গিয়ে বলে, আমি কিন্তু এখানে এসবের জন্য আসিনি। আমি শুধু এখানে তোমার দেখাশোনা করতে এসেছি, কোনো তৃতীয় ব্যক্তির জন্য বা কাউকে দেখানোর জন্য আসিনি। তাই তুমি যদি এমনটা করো তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। এরপর তিনি শর্ত দিয়ে বলেন, আজ আমি তোমার কথা মতো তোমার সঙ্গেই থাকবো, কিন্তু তুমি যদি আবারও এমন করো তাহলে আমি আর কখনোই তোমার সঙ্গে রাতে থাকবো না। পরদিন সকালে মবিচিনকে কিছু কাপড় নিয়ে সিঁড়ি থেকে উঠতে দেখে ইয়ং মাস্টার কারণ জানতে চায়। মবিচিন জানায় তার কারণেই মিস হেনের কাপড় নষ্ট হয়েছে, তাই সে সেগুলো ধুয়ে পরিষ্কার করতে নিয়ে যাচ্ছে। এরপর মাস্টার মবিচিনের ঘরে ঢুকলে বিছানায় থাকা মিস হেন চমকে উঠে তড়িঘড়ি চশমা পরে নেয় এবং আসার কারণ জানতে চায়। মাস্টার রূঢ়ভাবে বলে, আমি তোমাকে দেখতে আসিনি, এটা আমার নিজের বাড়ি আর মবিচিনের ঘর। মাস্টার চলে গেলে মিস হেন রাগে দরজার দিকে বালিশ ছুঁড়ে চিৎকার করে বলে, তোমার বিছানা তুমি সাথে নিয়ে যাও। ঠিক তখনই মবিচিন ঘরে ঢুকে মিস হেনের বিরক্ত মুখ দেখে জিজ্ঞেস করে, বাবাকে তোমাকে বিরক্ত করেছে? মিস হেন রেগে বলে, ওর নাম আমার সামনে নেবে না। মবিচিন ভয়ে ভয়ে কথা দেয় যে সে আর কখনোই বাবার নাম নেবে না। এরপর মবিচিন আপন মনে বলতে থাকে,
মেয়েদের রাগ আসলে কেমন হয় এটা আমাকে কে বলতে পারবে? হ্যাঁ, আঙ্কেল জোর কাছে শুনতে হবে। সেখান থেকে মবিচিন সরাসরি আঙ্কেল জোর কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞেস করে মেয়েদের রাগ আসলে কেমন হয় এবং সেই রাগ কিভাবে কমানো যায়। তখন আঙ্কেল জো তাকে পরামর্শ দেয়, তাকে উপহার দিলে যেমন সোনা, গহনা, হীরা এগুলো দিলে অধিকাংশ মেয়েদেরই রাগ কমে যায়। এখান থেকে সিন কাট হয়ে অন্য শিফট হয়। আমরা দেখতে পাই মবিচিন ও মিস হেন শপিং মলে কেনাকাটা করতে গেছে। মবিচিন মিস হেনকে বলে, তুমি এখনো অন্য কাপড় নিচ্ছ না কেন? আমি পেমেন্ট করে দেব। মিস হেন বলে, লাগবে না, আমার যা দরকার আমি নিয়ে নেব। ঠিক তখনই সেখানে মিস হেনের এক বন্ধু আঙ্কেল লিংই চলে আসে। মিস হেনকে দেখে সে খুবই খুশি হয় এবং বলে, তোমার সাথে যে এখানে দেখা হবে ভাবতেও পারিনি। তুমি কি এখনো সিঙ্গেল? এটা শুনে মবিচিন হুট করে বলে ওঠে, না, উনি আমার মা। আমি আমার মায়ের সাথে এখানে শপিং করতে এসেছি। বন্ধু তখন অবাক হয়ে বলে, তাহলে তুমি বিয়ে করে নিয়েছ? মিস হেন হেসে বলে, না না, ও মজা করছে, আমি ওর দেখাশোনা করি মাত্র। বন্ধু তখন আবারও জিজ্ঞেস করে, তাহলে তুমি এখনো সিঙ্গেল? মিস হেন বলে, হ্যাঁ, আমি এখনো সিঙ্গেল। মিস হেনের এই কথা শুনে মবিচিন কিছুটা রেগে যায়। সে বলে, মিস হেন আমার দেখাশোনা করলেও উনি আমারই আপন, আমি তাকে আমার মতো করে বিয়ে দেব। মিস হেনের বন্ধু তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাকে তোমার কাছে রেখে দিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। মবিচিন জিজ্ঞেস করে, তাহলে তুমি কি তাকে বিয়ে করবে? মিস হেন তখন বলে, কেউ সুন্দর বা ভালো হলেই যে তাকে বিয়ে করতে হবে এমনটা ঠিক না। সে আমার ছোটবেলার বন্ধু, আমি তাকে বিয়ে করব না। মবিচিন তখন বলে, তাহলে আমাকে ছুঁয়ে প্রমিস করো। মিস হেন বলে, ঠিক আছে, প্রমিস। শুনে মবিচিন খুশি হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। মিস হেন তাকে থামতে বললেও সে থামে না। মিস হেন টেনশনে পড়ে যায়, এত বড় মলে তাকে কোথায় খুঁজবেন। অন্যদিকে মবিচিন একটি গহনার দোকানে ঢুকে পড়ে। সে দোকানের কর্মচারীকে বলে, আমাকে সবচেয়ে দামি এবং অমূল্য ডায়মন্ডের আংটিটা দেখান, আমি সেটা নিতে চাই। ঠিক এই সময় দৃশ্যপট পরিবর্তিত হয়ে আমরা ইয়ং মাস্টার ও তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। তারাও একই শপিং মলে আছেন। অ্যাসিস্ট্যান্ট ব্যাংকের একটি মেসেজ চেক করে মাস্টারকে জানায়, স্যার, আপনার কার্ড থেকে 1.3 মিলিয়ন দিয়ে একটি ডায়মন্ড রিং কেনা হয়েছে। এটা শুনে ইয়ং মাস্টার অবাক হয়ে বলেন, চলো তো দেখি আগে সেখানে কি হচ্ছে। মিস হেন শপিং মলে হন্তদন্ত হয়ে মবিচিনকে খুঁজছেন। হঠাৎ তিনি জুয়েলারি শপে মবিচিনকে দেখতে পান। তিনি দৌড়ে মবিচিনের কাছে যান। মবিচিন তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি আমাকে কি করে খুঁজে পেলে? মিস হেন হাঁপাতে হাঁপাতে বলে, তুমি এখন এমন করছো কেন? আমি তোমাকে সবখানে খুঁজছিলাম। আমি কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম জানো? মবিচিন তখন মায়াবী গলায় বলে, আমি তো তোমার জন্য একটা উপহার কিনতে এসেছিলাম। ঠিক তখনই ইয়ং মাস্টার এবং তার অ্যাসিস্ট্যান্ট সেখানে উপস্থিত হয়। দোকানি ইয়ং মাস্টারকে দেখে চমকে যায় এবং শ্রদ্ধার সাথে 1.3 মিলিয়নের সেই ডায়মন্ড রিংটি মাস্টারের হাতে তুলে দেয়। মবিচিন বাবাকে দেখে বলে, বাবা, তুমি এখানে কেন এসেছো? ইয়ং মাস্টার তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় মবিচিনকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। অ্যাসিস্ট্যান্ট মবিচিনকে নিয়ে গেলে মাস্টার সেই রিংটি নিয়ে মিস হেনের দিকে এগিয়ে যায়। তিনি তাচ্ছিল্যের সুরে বলে, জানো, এটা মেয়েদের রিং, যার দাম $1 মিলিয়ন। তোমার কি মনে হয় তুমি এটা পাওয়ার যোগ্যতা রাখো? মিস হেন কিছু বলার আগেই মাস্টার পকেট থেকে একটা চেক বের করেন এবং বলেন, এখানে তোমার 1 মাসের স্যালারি আছে, আমি তোমাকে আরো 1 মাসের স্যালারি বাড়িয়ে দিচ্ছি, কিন্তু কন্ডিশন হলো এরপর থেকে আর কখনো যেন মবিচিনের সামনে তোমাকে না দেখি। এই কথা এবং পরিস্থিতি মিস হেনের মনে এক গভীর পুরনো স্মৃতির উদ্বেগ করে। তিনি মনে করতে থাকেন সেই সময়ের কথা যখন কেউ একজন তার বাচ্চাকে তার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছিল। মিস হেন মাস্টারের কাছে রিকোয়েস্ট করে বলে, এখানে আমার কোনো ভুল ছিল না, আমাকে দয়া করে আরেকটা সুযোগ দিন। মাস্টার কোনো কথা না শুনে চলে যেতে থাকে। মিস হেন তার পিছু নিতে চাইলে তার বন্ধু আঙ্কেল লিই তাকে আটকে দেয় এবং যেতে দিতে চায় না। যাওয়ার আগে ইয়ং মাস্টার বলে যায়, তোমার লাগেজ আমি তোমার ঠিকানায় পাঠিয়ে দেব। মিস হেন তার বন্ধুকে বলে, তাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, কিন্তু বন্ধু তাকে শক্ত করে ধরে রাখে। মাস্টার সেখান থেকে চলে যায়। মিস হেনের বন্ধু তখন রেগে গিয়ে বলে, তুমি কেন তার কাছে যাচ্ছ? সামান্য কিছু টাকার জন্য? আমি তোমাকে টাকা দেব। তিনি কান্নাজড়িত কণ্ঠে এবং দৃঢ়ভাবে বন্ধুকে বলেন, না, আমার এই সবার দরকার নেই। এই বলে তিনি বন্ধুর হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যান। এখান থেকে দৃশ্য শিফট হয়ে পার্কিং লটে চলে যায়। আমরা দেখতে পাই পার্কিং লটে অ্যাসিস্ট্যান্ট এবং মবিচিন দাঁড়িয়ে আছে। ইয়ং মাস্টার সেখানে আসলে মবিচিন জেদ করে জিজ্ঞেস করে, মিস হেন কোথায়? ইয়ং মাস্টার বলেন, সে আর আসবে না, আমি তোমার জন্য নতুন সিস্টার নিয়ে আসবো। কিন্তু মবিচিন বলে ওঠে, না, আমার নতুন কাউকে চাই না, আমার মিস হেনকেই লাগবে। ওনার মতো করে আর কেউ আমার খেয়াল রাখতে পারবে না। ইয়ং মাস্টার তখন ধমক দিয়ে বলে, আমি তোমার বাবা এবং একমাত্র অভিভাবক, অন্য কারো দরকার নেই। মবিচিন তখন বাবাকে বোঝানোর চেষ্টা করে, বাবা, ওই রিং নেওয়ার পেছনে মিস হেনের কোনো দোষ ছিল না। আঙ্কেল জোর কাছ থেকে আইডিয়া নিয়ে আমি নিজেই মিস হেনের জন্য ওই রিংটি পছন্দ করেছিলাম। কিন্তু মাস্টার তা শুনতে চান না এবং জোর করে মবিচিনকে গাড়িতে তোলেন। গাড়িতে উঠে মবিচিন বাবাকে হুমকি দেয়, তুমি যদি মিস হেনকে ফিরিয়ে না আনো তবে আমি তোমার সব সিস্টেম নষ্ট করে দেব, পরে আমাকে দোষ দিও না। অ্যাসিস্ট্যান্ট তখন মাস্টারকে বলে, বস, আমার মনে হয় বিষয়টি নিয়ে একটু ভাবা দরকার। ঠিক তখনই মবিচিন বাবার ল্যাপটপ নিয়ে কিছু একটা করে এবং গাড়ির দরজা খুলে দৌড় দেয়। এদিকে দেখা যায় শপিং মলের ভেতরে সে চলে যাচ্ছে। এরই মধ্যে অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন আসে যে মিস সু সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ভিডিও ছড়িয়ে দিয়েছে, যার ফলে খুব সমস্যা হচ্ছে।
অ্যাসিস্ট্যান্ট বিষয়টি বসকে জানালে মাস্টার ল্যাপটপ চেক করতে যান, কিন্তু দেখেন ল্যাপটপ কাজ করছে না, সিস্টেম ক্র্যাশ করেছে। মাস্টার টেকনিশিয়ান ডাকতে বললে অ্যাসিস্ট্যান্ট জানান এই মুহূর্তে কেউ নেই এবং ওয়েবসাইটের পারমিশনও নেই। সিন শিফট হয়ে আমরা ইয়ং মাস্টারের রুমে চলে আসি। তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, স্যার আমাদের টেকনিশিয়ানরা ওই ভিডিওটি ডিলিট করতে পারছে না বা সিস্টেম ঠিক করতে পারছে না, আর কোম্পানির ব্যাপারে একজন খুব জরুরিভাবে দেখা করতে চাইছে। ইয়ং মাস্টার বিরক্ত হয়ে বলেন, বাসে অফিসের কাজ করা যাবে না, যা কাজ সব অফিসে হবে। অ্যাসিস্ট্যান্ট চলে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়ে বলেন, বস বিষয়টা একটু ভেবে দেখবেন। ইয়ং মাস্টার তখন কিছুটা বিরক্ত হয়ে ধমক দেন আর বলে, যাও তো এখন। ঠিক তখনই আঙ্কেল জো সেখানে আসেন এবং মিস হেনকে বলেন, ইয়ং মাস্টার আপনাকে উপর ডেকেছেন। মিস হেন ইয়ং মাস্টারের ঘরে যান এবং মাথা নিচু করে ক্ষমা চান। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, এমনটা আর হবে না। আর আমি সত্যিই জানতাম না যে মোবিচিন এমনটা করবে। ইয়ং মাস্টার তখন মাথা নাড়েন। তিনি মনে মনে ভাবেন, আমি তো আগেই আঙ্কেল জোর কাছ থেকে সব শুনেছি। তিনি মনে মনে আরও বলেন, এই মেয়েটি আসলেই ভালো, ভুল না করেও নিজের ঘাড়ে দোষ দিয়ে ভুল স্বীকার করেছে। তখন মিস হেন তাকে বলে, আমাকে আরেকটা সুযোগ দিন, আর যদি এরপর আপনি এমনটা দেখেন তাহলে আপনাকে বলা লাগবে না, আমি নিজেই চলে যাব। ইয়ং মাস্টার তখন শান্ত গলায় বলেন, মোবিচিন ঘুমাচ্ছে। এবং ইয়ং মাস্টারের কথায় মিস হেন খুব খুশি হন, কারণ তিনি বুঝতে পারেন যে মাস্টার তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি খুশিতে দৌড়ে সেখান থেকে চলে যান। এরপর মিস হেন মোবিচিনের ঘরে গিয়ে দরজায় নক করেন এবং টাকা দেন। মোবিচিন ভেতর থেকে অন্য কাউকে ভেবে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি কারোর সাথে কথা বলবো না। মিস হেন তখন বলে, আমি মিস হেন, দরজা খোলো। মিস হেনকে ফিরে পেয়ে মোবিচিন আনন্দে তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আসবে। মিস হেন তার ল্যাপটপে কাজ করতে দেখে কারণ জানতে চাইলে মোবিচিন হাসি মুখে জানায়, আমি বাবাকে ভয় দেখাচ্ছিলাম, তুমি ফিরে এসেছো, তাই এখন বাবার সিস্টেম ঠিক করে দিচ্ছি আর ভিডিওগুলো ডিলিট করছি। মোবিচিনের এমন বুদ্ধি দেখে মিস হেন অবাক হয়ে যান। এদিকে মাস্টারের অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় যে সিস্টেম সচল হয়েছে। সে আরও জানায়, স্যার সব ভিডিও ডিলিট হলেও একটা বিশেষ ভিডিও আমি আপনার মেইলে পাঠিয়েছি। মাস্টার মেইল খুলে ভিডিও প্লে করতেই দেখেন মিসু আড়ালে মোবিচিনকে প্রচণ্ড বকাবকি করছেন এবং তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন। এই ভিডিও দেখে ইয়ং মাস্টার টেনশনে পড়ে যায়। তিনি ভাবতে থাকেন, মোবিচিন তো তখন আমাকে বলেছিল যে এই মহিলাটি অত্যন্ত খারাপ, এখন বুঝতে পারছি যে মোবিচিন আসলে ঠিকই বলেছিল। ঠিক সে সময় একজন কাজের লোক এসে জানায় যে মিসু বাইরে বসে আছেন। ইয়ং মাস্টার বাইরে চলে যান এবং দেখেন মিসু অপেক্ষা করছেন। মিসুকে দেখে মাস্টারের আবারও মোবিচিনের সতর্কবাণীর কথা মনে পড়ে যায়। এখান থেকে দৃশ্য শিফট হয়ে ইয়ং মাস্টারের ঘরে যায়। মিস হেন মাস্টারের কাছে সেই ডায়মন্ড রিংটি নিয়ে যান এবং বলেন, মাস্টার এটা হচ্ছে ওই রিংটা যেটা মোবিচিন আমাকে দিয়েছিল, আপনি এই রিংটা রেখে দিন। ইয়ং মাস্টার তখন কিছুটা বিরক্ত হয়ে বলে, এই রিংটা যখন সে তোমাকে দিয়েছে তখন এটা তোমার কাছেই রাখো। মিস হেন বলেন, না এটার প্রয়োজন নেই, আমি এটার একটা নকল তৈরি করে সেটা আমার সঙ্গে রেখে দেব। ইয়ং মাস্টার তখন ধমক দিয়ে বলেন, আমি যখন একবার বলেছি এটা তোমার কাছে রেখে দিতে তখন রেখে দাও, অন্যথায় মোবিচিন যদি দেখে তোমার কাছে রিং নেই সে আবার রাগারাগি করবে। আমি চাই না আবার তোমাকে এই বিষয় নিয়ে কিছু বলতে হোক, তাই এটা তোমার কাছেই রাখো। মিস হেন তখন চিন্তা করেন আর বলেন, তাহলে আমি এটা আমার কাছে রেখে দিচ্ছি, নয়তো আবার দেখলে মাস্টার রেগে যেতে পারেন। এভাবে মিস হেন রিংটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মিস হেন যখন ঘর থেকে বের হচ্ছিল তখন আড়াল থেকে কেউ তার উপর নজর রাখছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মিস সুকে কেউ একজন ফোন করে বলছে, ম্যাম আপনি যে ওয়েডিং রিংটার কথা বলেছিলেন সেটা আমি মিস হেনের হাতে দেখেছি। এই কথা শুনে মিস সু প্রচণ্ড রেগে যান এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকেন। আঙ্কেল জোর কাছে মিস হেনের খোঁজ না পেয়ে মোবিচিন আতঙ্কিত হয়ে তার বাবাকে ফোন করে। সে জানায় মিস হেন কিছু ভিডিও পাঠানোর পর থেকেই নিখোঁজ। ইয়ং মাস্টার দ্রুত তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেন যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করতে। সিন শিফট হয়ে দেখা যায় একটি অন্ধকার গুদামে মিস হেনকে বেঁধে রাখা হয়েছে। কিডন্যাপার ও মিস সু সেখানে উপস্থিত। মিস সু ভিডিওটি পরে কাজে লাগানোর জন্য রেখে দিতে বলে আর সেখান থেকে চলে যান। কিন্তু বাঁধন খোলার সময় কিডন্যাপার মিস হেনের উপর হামলা করতে গেলে তিনি চিৎকার করে ওঠেন। ঠিক সেই মুহূর্তে ইয়ং মাস্টার সেখানে ঝড়ের বেগে প্রবেশ করেন। তিনি রাগে ফেটে পড়ে কিডন্যাপারকে ছুঁড়ে ফেলে দেন এবং মিস হেনকে উদ্ধার করেন। আতঙ্কিত মিস হেন মাস্টারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। সিসিটিভিতে এই দৃশ্য দেখে মিস সু অবাক হয়ে ভাবেন, ইয়ং মাস্টার এখানে পৌঁছালেন কিভাবে। এদিকে বাড়িতে পৌঁছালে মোবিচিন ব্যাকুল হয়ে মিস হেনকে প্রশ্ন করতে থাকে। তার হাতের ক্ষত দেখে মোবিচিন ভয় পেয়ে গেলে মিস হেন তাকে আশ্বস্ত করে। মাস্টারের অনুরোধে মোবিচিন নিজেও মিস হেনকে উপরে গিয়ে বিশ্রাম নিতে বলে। মিস হেন চলে যাওয়ার পর মোবিচিন সরাসরি তার বাবাকে বলে, আমি নিশ্চিত এর পেছনে মিস সুয়ের হাত আছে। মাস্টারের অ্যাসিস্ট্যান্ট বাধা দিয়ে বলে, আবুল তাবুল বললেও মোবিচিন জেদ ধরে বলে, আমি এটা প্রমাণ করেই ছাড়ব। অফিসে অ্যাসিস্ট্যান্ট মিস হেনের ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এসে টিপ্পনি কেটে বলে, আপনি যা ভেবেছিলেন তেমন কিছু না, তাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আপনি কি সত্যই কাজের মেয়েকে বিয়ে করতে চান? মাস্টার তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেও মনে মনে খুব অস্থির হয়ে পড়েন, কারণ তার মন এবং রিপোর্ট এক কথা বলছে না। ঠিক তখনই মিস সু ফোন করে দাদামশাইয়ের খবর দেওয়ার বাহানায় মাস্টারকে একটি নতুন রেস্টুরেন্টের ওপেনিংয়ে যাওয়ার জন্য দাওয়াত দেন। দাদামশাইয়ের নাম শুনে মাস্টার রাজি হয়ে যান। ফোন রাখার পর
মিস্তু কুটিল হাসি হেসে মনে মনে বলেন, ঠিক আছে, এবার তোমাকে আসল মজা দেখাবো। এবার আমরা দেখতে পাই রেস্টুরেন্টে বসে মিস্তু বিয়ের কথা বললে ইয়ং মাস্টার কিছুটা অস্বস্তিতে পড়েন। মিস্তু বলেন, বাবা আমাদের বিয়ের তারিখ জানতে চাইছেন। আমি বলেছি তুমি ব্যস্ত, তাও তারা বারবার জিজ্ঞেস করছেন। আমি তাদেরকে কি বলবো? এই সময় মাস্টারের মনে পড়ে যায় মবিচিনের সেই সতর্কবাণী। বাইরের ভালো মানুষ মনে হলেও এই মেয়েটি ভেতরের সাপের মতো বিষাক্ত। ভিডিওতে মবিচিনের উপর মিস্তু এর সেই দুর্ব্যবহার দৃশ্যটিও তার চোখে ভেসে ওঠে। তিনি ভাবতে থাকেন, এই মেয়েটিকে আসলেই মবিচিনের জন্য সঠিক হবে? অস্বস্তি এড়াতে মাস্টার বলেন, আমি এখন একটা বড় প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ত, এসব নিয়ে পরে কথা হবে, আমাকে একটু ভাবতে দাও, আমি এখন বাড়িতে যাব, তুমিও বাড়িতে চলে যাও। এই বলে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। আর আগে গজগজ করতে করতে মিস্তু মনে মনে বলে, মিস হেন, তুমি কেন আবার ফিরে এলে? এখান থেকে সিন কাট হয়ে আমরা দেখতে পাই ইয়ং মাস্টার বাড়িতে ফিরে এসেছেন। মবিচিন সোফায় বসে তার ল্যাপটপ চাপছে। মাস্টার জিজ্ঞেস করেন, বাবা তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? মবিচিন বলে, হ্যাঁ বাবা, আমি একটা প্রমাণ খুঁজে পেয়েছি। মাস্টারের অফিসে এসে মিস্তু দেখেন মাস্টার তাকে একটি পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখাচ্ছেন। মাস্টার গম্ভীরভাবে জিজ্ঞেস করেন, এই অ্যাকাউন্টটা কি তোমার? এটা দিয়ে মিস হেনকে কিডন্যাপ করার ভিডিও লাইভ করা হয়েছিল। মিস্তু থতমত খেয়ে ভান করে বলে, এটা তো আমার হারিয়ে যাওয়া পুরনো অ্যাকাউন্ট, তুমি কি আমাকে সন্দেহ করছো? কেউ হয়তো আমাকে ফাঁসাতে চাইছে। মাস্টার বলেন, সন্দেহ করলে প্রমাণগুলো এতক্ষণে পুলিশের হাতে থাকতো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মিস্তু নাটকে ঢঙে পুলিশকে ফোন করার ভয় দেখান। মাস্টার তাকে থামিয়ে দিলে তিনি অভিমানে বলেন, তুমি ওই সামান্য কাজের মেয়ের সাথে আমার তুলনা করলে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? মাস্টার বিরক্ত হয়ে তার হাত সরিয়ে দিয়ে বলেন, এখন যাও, পরে কথা হবে। মিস্তু রেগে গিয়ে বলে, বুঝতে পেরেছি, আর দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই মিস হেন মবিচিনকে টেবিলে বসিয়ে খাবার খাওয়াচ্ছেন। মবিচিনকে খাইয়ে দিয়ে মিস হেন বলেন, দেখো এই খাবারটি কত সুস্বাদু হয়েছে, তাই না? মবিচিন খেয়ে বলে, আসলেই মিস হেন, আপনার হাতের রান্না খুবই সুন্দর। এরপর থেকে আপনি কিন্তু রান্না করবেন, আমি জানতাম না আপনার হাতের রান্না এত ভালো। মিস হেন হেসে বলে, তাহলে তুমি এই খাবারটা পুরোটা টেস্ট করে দেখো, আশা করি এটা তোমার ভালো লাগবে। ঠিক তখনই ইয়ং মাস্টার সেখানে পৌঁছে যান। তিনি আঙ্কেল জোকে বলেন তার জন্য এক বাটি চামচ নিয়ে আসার জন্য এবং তিনিও মবিচিনের সাথে খেতে বসবেন। মাস্টার যখন খাবারটা কিছুটা মুখে দেন, মবিচিন তখন বলে, বাবা এটা সুস্বাদু হয়েছে না বলো? এটা মিস হেন রান্না করেছে। দেখেছো ওই খারাপ মহিলার চেয়ে মিস হেন কতটা সুন্দর আর ভালো মহিলা? যার হাতের রান্না এত সুন্দর সে কত ভালো, আর ওই মহিলা তো একটা। ইয়ং মাস্টার মিস্তুয়ের পক্ষ নিয়ে বলে, মবিচিন ভীষণ কষ্ট পায়। সে অভিমানে বলে, তুমি সত্য যেন এমন করছো, এতে তুমি আমাকে ছোট করলে। মাস্টার তাকে শান্ত করার জন্য বলে যে পুলিশই সব তদন্ত করবে, কিন্তু মবিচিন তা মানতে চায় না। সে রাগ করে নিজের রুমে চলে যায় এবং মিস হেনও তার পিছু পিছু চলে যায়। রুমে মবিচিন মন খারাপ করে বসে থাকলে মিস হেন তাকে সান্ত্বনা দেয়। মবিচিন তখন আবদার করে বলে, তুমি শুধু আমার জন্যই দারুণ সব খাবার রান্না করবে, বাবা বা অন্য কাউকে দেবে না। মিস হেন হেসে রাজি হলে মবিচিন খুশি হয়। এরপর মিস হেন তাকে পরম মমতায় ঘুম পাড়িয়ে দেন। মিস হেন রুম থেকে বের হতে গিয়ে দরজা খুলতেই দেখতে পান ইয়ং মাস্টার সেখানে দাঁড়িয়ে আছেন। মাস্টার তাকে বলেন, মবিচিনের একটু খেয়াল রেখো, এবং সেখান থেকে চলে যায়। মিস হেন মাস্টারের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলেন, তারা ভাবছিল একে অপরকে আসলেই খুব পছন্দ করে, কিন্তু কেউ প্রকাশ করতে চায় না। পরদিন সকালে সিন শিফট হয়। আমরা দেখতে পাই মিস হেন খাবার হাতে নিয়ে আসছে। আঙ্কেল জো তাকে তাড়া দিয়ে বলছে, খাবার তাড়াতাড়ি নিয়ে এসো। ইয়ং মাস্টার আজ খুব সকালে উঠে গেছেন। মিস হেন মবিচিনের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ইয়ং মাস্টার তাকে থামিয়ে দেন। আঙ্কেল জো খাবারটি মাস্টারের সামনে দিলে তিনি খেতে শুরু করেন। মিস হেন বাধা দিয়ে বলেন, এগুলো তো মবিচিনের জন্য ছিল, কিন্তু মাস্টার তা না শুনেই খেতে থাকেন। আঙ্কেল জো তখন পরিস্থিতি সামাল দিতে মিস হেনকে বলেন, মাস্টার যখন খাচ্ছেন খেতে দাও, তুমি মবিচিনের জন্য নতুন করে খাবার তৈরি করে নাও। মিস হেন মনে মনে টেনশন করে, আসলেই মনে হয় লোকটা আজকে খুবই ক্ষুধার্ত। ঠিক আছে, আমি না হয় আরেকটা খাবার বানিয়ে আনছি। এরপর তিনি মবিচিনের জন্য নতুন খাবার বানিয়ে তার ঘরে চলে যান। মবিচিনের ঘরে গিয়ে আমরা দেখতে পাই সে ঘুমাচ্ছে, কিন্তু খাবারের গন্ধে তার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে বলে, তুমি আমার জন্য আজকেও দারুণ খাবার নিয়ে এসেছো। আমি জানতাম তুমি জানো আমার জন্য কোন খাবারটা ভালো হবে। মিস হেন তখন খাবারের ট্রে থেকে এক বাটি স্যুপ নিয়ে মবিচিনকে খাইয়ে দেন আর বলেন, আস্তে ধীরে খাও, এটা কিন্তু খুবই গরম। মবিচিন স্যুপ খায়। কিছুক্ষণ পর মিস হেন মবিচিনকে বোঝাতে শুরু করেন, মবিচিন তুমি আমার কথায় রাগ করো না, আমি তোমাকে কিছু কথা বলি। তুমি তোমার বাবার সঙ্গে কখনো রাগ করবে না, সে যাকে নিয়ে কথা বলুক না কেন, এমনকি ওই মহিলাকে নিয়ে কথা বললেও তুমি তার সঙ্গে রাগ করবে না। মিস হেনের মুখে মিস সুয়ের প্রতি নমনীয়তা দেখে মবিচিন রেগে যায়। সে বলে, তুমি এখন ওই খারাপ মহিলাকে নিয়ে ভালো কথা বলছো? ওই মহিলা আসলেই ভালো না, তুমি দাঁড়াও, আমি সকলের সামনে ওই মহিলার আসল রূপ নিয়ে আসবো। এই বলে মবিচিন প্রতিজ্ঞা করে এবং বিছানা ছেড়ে চলে যায়। এখান থেকে সিন শিফট হয়ে ইয়ং মাস্টারের অফিসে চলে যায়। মাস্টার তার অফিসে বসে কাজ করছেন। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট ল্যাপটপ নিয়ে হন্তদন্ত হয়ে প্রবেশ করে এবং বলে, বস অবস্থা আবারও খারাপ হয়েছে। মাস্টার বিরক্ত হয়ে বলে, তুমি আবার কি বোকার মতো কথা বলছো, তাড়াতাড়ি বলো কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট তখন মাস্টারের সামনে ল্যাপটপটি রেখে বলে, হেডলাইন হয়ে গেছে, দেখুন ভিডিওটা।
মাস্টার ভিডিওটা দেখায়। দেখা হচ্ছে সু একজন মেয়ের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন, মারছেন এবং হুমকি দিয়ে বলছেন, তুমি কি জানো আমি কে? ভিডিওটি দেখে মাস্টার হতভম্ব হয়ে যান। অ্যাসিস্ট্যান্ট তখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, বস এই কাজটা কি মোবিচিন করেছে? ইয়ং মাস্টার কিছুক্ষণ ভেবে বলে, আমার মনে হয় এটা মোবিচিনেরই কাজ। এই ভিডিওটা ওই ছেড়েছে, তুমি তাড়াতাড়ি যাও এবং দপ্তরের সঙ্গে কথা বলো। এই ভিডিওটা দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করো। আমি বুঝতে পারছি না এমন কেন বারবার হচ্ছে। ঠিক তখনই সেখানে মিস সু প্রবেশ করেন। তিনি অভিযোগের সুরে বলতে থাকেন, আমাকে আজকে অনেকে বারবার ফোন করছেন এবং আমার কাছে অনেক টাকা চাইছেন একটা ম্যাটার শেষ করার জন্য। আমি বিরক্ত হয়ে গেছি। মাস্টার তখন গম্ভীর মুখে বলেন, দেখো তো এই ভিডিওটা নাকি? মিস সু ভিডিওটা দেখে চমকে ওঠেন এবং আমতা আমতা করে বলেন, এটা আমি করিনি, মানে এটা তো শুধু একটা মজা ছিল। ইয়ং মাস্টার তখন রেগে গিয়ে বলেন, ওই মেয়েটাকে তুমি ধরে মারছো আর এটা কি তোমার কাছে শুধু মজা মনে হচ্ছে? মাস্টার তখন বিরক্ত হয়ে বলে, যাও, তুমি এই বিষয়টা নিয়ে কিভাবে ডিল করবে তা তুমি বুঝে নাও, এই বিষয়ে আমার আর কিছুই বলার নেই। মিস সু তখন সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য বলে, ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে ডিল করব। এরপর তিনি মাস্টারকে বলে, তুমি কি আজ আমার সঙ্গে লাঞ্চে যাবে? অফিসের পাশেই লাঞ্চের ব্যবস্থা আছে। আমি জানি তুমি ব্যস্ত, তবুও। মাস্টার সরাসরি নাকচ করে দিয়ে বলে, আমি আজকে যেতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে, তুমি চলে যাও। এই বলে ইয়ং মাস্টার কাজে মন দেন এবং মিস সু অপমানিত হয়ে সেখান থেকে চলে যান। বাড়িতে মোবিচিনের কোনো সাড়া না পেয়ে মিস হেন দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং দেখেন ছেলেটির গায়ে ভীষণ জ্বর। তিনি দিশেহারা হয়ে দ্রুত ডক্টরের ব্যবস্থা করতে চান। অন্যদিকে অফিসে মাস্টারের ফোনে বাড়ি থেকে কল আসছিল। মিস সু তা দেখে ইচ্ছে করেই ফোনের উপর পানি ঢেলে দেন, আর যাতে তাদের একান্ত মুহূর্তে কেউ বাধা দিতে না পারে। ইতোমধ্যে অ্যাসিস্ট্যান্ট মাস্টারকে জানায় যে কিডন্যাপাররা মিস্ত্রি সেজে মিস হেনকে অপরাধ করেছে। এরপর রুমে ফিরে মাস্টার ফোনটি ভেজা দেখে, কারণ জানতে চাইলে মিস সু দুর্ঘটনার অজুহাত দেয়। মাস্টার বিষয়টিকে ইম্পর্টেন্স না দিয়ে মিস সুকে নিয়ে লাঞ্চে বেরিয়ে পড়ে, অথচ বাড়িতে তার ছেলে অসুস্থ। সে শিফট হয়ে বাড়িতে চলে আসে। ডক্টর মোবিচিনকে দেখে চলে যায়। মিস হেন আঙ্কেল জোকে জিজ্ঞেস করে, মাস্টারের কি খবর? সে এখনো এখানে আসছে না কেন? সে কোথায় আছে? আপনি কি তাকে খবর দিননি এখনো? আঙ্কেল জো বলে, আমি অফিসে অলরেডি খবর পাঠিয়ে দিয়েছি। তাদের কথাবার্তার মাঝেই মোবিচিনের ঘুম ভেঙে যায়। চোখের সামনে মিস হেনকে দেখে সে খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। মিস হেন ব্যস্ত হয়ে বলে, একদম উঠবে না, শুয়ে থাকো। এখন কেমন ফিল করছো? হাতে পায়ে কোথাও ব্যথা আছে? মোবিচিন খুব দুর্বল সুরে উত্তর দেয়, না, কোনো ব্যথা নেই, শুধু খুব দুর্বল লাগছে। মিস হেন স্নেহের সুরে কিছুটা বকুনি দিয়ে বলে, দুর্বল তো লাগবেই, দুপুরে খাওনি, ঠিকমতো খাওয়া দাওয়াই করো না। দুর্বল লাগবে না তো কি লাগবে? এখন কি ক্ষুধা পেয়েছে? মোবিচিন মাথা নেড়ে সাড়া দেয়, হ্যাঁ, ক্ষুধা পেয়েছে। মিস হেন বলে, ঠিক আছে, প্রথমে একটু পানি খেয়ে নাও, তারপর আমি তোমার জন্য দুধ রেখেছি, সেটা খেয়ে নেবে। পাশ থেকে আঙ্কেল জো তৎপর হয়ে বলেন, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আঙ্কেল জো এক গ্লাস দুধ নিয়ে এলে মিস হেন পরম যত্নে মোবিচিনকে খাইয়ে দিতে থাকেন। খেতে খেতেই মোবিচিন জিজ্ঞেস করে, বাবা এখন কোথায়? সে এখনো আমাকে দেখতে এলো না কেন? মিস হেন তাকে কষ্ট দিতে চান না, তাই মিথ্যা সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা কোম্পানিতে হঠাৎ একটা কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছেন, তাই এখনো আসতে পারেননি। কিন্তু মোবিচিন সে কথা ভোলে না। সে অভিমানী সুরে বলে, আসলে কোম্পানির কাজ নয়, বাবা আমাকে চায় না, সে শুধু ওই খারাপ মহিলাটিকেই চায়, তার জন্য বাবা আমাকে আর ভালোবাসে না। মিস হেন তাকে বোঝানোর চেষ্টা করেন, না বাবা, এমন কিছুই না। হঠাৎ মোবিচিন অদ্ভুত এক আবদার করে বসে, জানো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি যদি আরেকটু বড় হতাম তাহলে কি করতাম জানো? আমি তোমাকেই বিয়ে করতাম, তাহলে আমরা সবসময় একসাথে থাকতে পারতাম। সে শিফট হয়ে একটি বারের দৃশ্যে চলে যায়। মিস সু ও ইয়াং মাস্টার সেখানে বসে ড্রিঙ্ক করছেন। মাস্টার ইতোমধ্যেই স্বাভাবিকের চেয়ে একটু বেশিই পান করে ফেলেছেন। মিস সু তাকে আরো উস্কে দিয়ে গ্লাসে ঢেলে দিয়ে বলেন, নাও আরও ড্রিঙ্ক করো। এই মদটা সাধারণ মদের চেয়ে বেশ কড়া, তুমি যত খাবে ততই রিল্যাক্স লাগবে। এরপর মিস সু মায়াবী গলায় বলেন, ইয়ং মাস্টার, তুমি সবসময় শুধু কাজ আর কাজ নিয়ে পড়ে থাকো, এমন করলে কি চলে? শরীরের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে। নেশাতুর চোখে মাস্টার বলেন, অফিসে গত দুদিন ধরে কাজের যা মারাত্মক চাপ যাচ্ছে, আমাকে তো এসব সামলাতেই হবে, বুঝতে পারছো? সুযোগ বুঝে মিস সু মাস্টারের দিকে ঝুঁকে বলেন, কাজের চাপ তো থাকবেই, কিন্তু তাই বলি কি আমরা নিজেদের জন্য একটু আলাদা একান্ত সময় কাটাতে পারি না? মাস্টার তখন বলেন, তুমি এখানে থাকো, আমি একটু বাথরুম থেকে আসছি। মাস্টার যখন উঠতে যাবে ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে হন্তদন্ত হয়ে আসে এবং বলে, বস, মোবিচিন বাসায় খুবই অসুস্থ, আমাদের এখনই যেতে হবে। এ কথা শুনে ইয়ং মাস্টার বিচলিত হয়ে বলেন, আমাকে এখনই বাসায় যেতে হবে। মিস সু বাধা দিয়ে বলেন, না দাঁড়াও, তুমি এখনই যেতে পারবে না। তিনি মনে মনে ছটফট করতে থাকেন, সে যদি এখনই চলে যায় তবে আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে, আমি তো এটা হতে দিতে পারি না। মিস সু যখন মাস্টারকে আটকানোর জন্য মরিয়া হয়ে ওঠেন তখনই অ্যাসিস্ট্যান্ট চতুরতার সাথে মাঝখানে এসে দাঁড়ান। তিনি মিস সুকে উদ্দেশ্য করে বলেন, মিস সু, আপনার ব্যাগটা তো ওদিকে রয়ে গেছে। এভাবে নানা উসিলায় তিনি মিস সুকে ব্যস্ত রাখেন যাতে ইয়ং মাস্টার সেখান থেকে বের হয়ে যেতে পারেন। অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবেন, আমি জানি মোবিচিন অসুস্থ হলেও এখন কিছুটা স্থিতিশীল, কিন্তু বসের এখান থেকে পালানোটা খুব জরুরি ছিল, নয়তো মিস সু তার অসৎ উদ্দেশ্য হাসিল করে ফেলত। সে শিফট হয়ে মাস্টারের বাড়িতে আসে। মাতাল অবস্থায় চলতে চলতে ইয়ং মাস্টার বাড়িতে ফেরেন। এরপর দৃশ্যটি মিস হেনের ঘরে চলে যায়।
নেশার ঘরে নিজের ঘর চিনতে না পেরে ভুল করে মাস্টার সেন মিস হেনের ঘরে ঢুকে পড়েন এবং সোজা বিছানায় শুয়ে পড়েন। মিস হেন তখন আলমারি থেকে কাপড় বের করছিলেন। হঠাৎ পেছনে ফিরে বিছানায় কাউকে শুয়ে থাকতে দেখে তিনি চমকে ওঠেন। তিনি কিছুটা ঘাবড়ে গিয়ে ভাবেন, ইনি এখানে কেন, কি হয়েছে ওনার? তিনি উদ্বিগ্ন হয়ে মাস্টারের কপালে হাত দিয়ে জ্বর দেখার চেষ্টা করেন, কিন্তু দেখেন শরীরের তাপমাত্রা একদম স্বাভাবিক। কিছুক্ষণ পরে তিনি মদের কড়া গন্ধ পান এবং বুঝতে পারেন ইয়ং মাস্টার ড্রিঙ্ক করে এসেছেন। সত্যটা বুঝতে পেরে মিস হেন বিরক্তিতে মুখ কোচকে মনে মনে বলেন, নিজের ছেলেটা ওদিকে জ্বরে কাতরাচ্ছে আর উনি বাইরে নেশা করে এসেছেন, এটা কেমন কাণ্ড, জ্ঞানহীন বাবার আচরণ। তখন তিনি মাস্টারকে ডাকেন, এই যে শুনছেন, এটা আপনার ঘর না, আপনি এখান থেকে উঠুন। মাস্টার তখন আধো আধো বলে, কথা বলো না, চুপ থাকো। মিস হেন তাকে টেনে সরানোর চেষ্টা করলে মাস্টার তাকে জড়িয়ে ধরে আর বলে, এখানেই থাকো। সকাল হয়ে যায়, ইয়ং মাস্টারের ঘুম ভাঙে। তিনি তাকে দেখে চমকে ওঠেন আর বলেন, তুমি এখানে কি করছো? মিস হেন মনে করিয়ে দেয় এটা তার রুম। লজ্জিত মাস্টার দ্রুত ঘর থেকে বেরোতেই মোবিচিনের মুখোমুখি হন। মোবিচিন সন্দেহ করলে মিস হেন পরিস্থিতি সামাল দিয়ে বলেন, তোমার বাবা ভুল করে ঢুকেছিল, আমি শুধু তোমাকেই পছন্দ করি। কথার মাঝে মোবিচিন লক্ষ্য করে মিস হেনের চোখে চশমা নেই। সে বলে ওঠে, চশমা ছাড়া আপনাকে অনেক সুন্দর লাগছে। মিস হেন আতঙ্কিত হয়ে ঘরে পালিয়ে যান। তিনি মনে মনে ভয় পান, চশমা ছাড়া তাকে দেখে মাস্টারের পুরনো কোনো স্মৃতি মনে পড়ে গেল না তো। এদিকে ইয়ং মাস্টার মোবিচিনকে আদর করতে গেলে ছেলে আবদার করে, তুমি ওই খারাপ মহিলাকে বিয়ে না করে প্রমিস করলে তবেই আমি রাগ করব। তখন মাস্টার ছেলেকে কথা দিন যে তিনি বিয়ে করবেন না। মোবিচিন এই খুশিতে খাবার খায় আর মিস হেনকে জড়িয়ে ধরে। কিন্তু কাহিনীতে নতুন মোড় আসে যখন মিসু দাদামশাইয়ের কাছে বিচার দেয়। দাদামশাই অফিসে মাস্টারকে ফোন করে কড়া নির্দেশ দেন যেন তিনি মিসুকেই বিয়ে করেন। মাস্টার সময় চাইলেও দাদামশাই কোনো কথা শুনতে চান না। এখানে দৃশ্য শিফট হয়, আমরা দেখতে পাই ইয়ং মাস্টার আবারও ড্রিঙ্ক করছেন। তার অ্যাসিস্ট্যান্ট তাকে নিষেধ করে বলছেন, বস এত ড্রিঙ্ক করবেন না। দৃশ্যপট পরিবর্তন হয়, অ্যাসিস্ট্যান্ট মাস্টারকে মাতাল অবস্থায় নিয়ে বাসায় চলে আসেন। সেখানে আঙ্কেল জো অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে মাস্টারকে রিসিভ করেন এবং বলেন, তুমি এখন চলে যাও, আমি তাকে নিয়ে যেতে পারবো। আঙ্কেল জো মাস্টারকে ধরে এনে সোফায় বসান। এরপর তিনি মিস হেনকে বলেন, একটা বাটিতে করে কিছু টক স্যুপ বা পানীয় নিয়ে আসো। মিস হেন টক নিয়ে আসেন এবং মাস্টারকে সেটা খাইয়ে দেন। টক খাওয়ার পর ইয়ং মাস্টারের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। তিনি হুট করে মিস হেনের হাত ধরে ফেলেন এবং আবেগের বশে বলে ওঠেন, চলো বিয়ে করে ফেলি। মিস হেন চমকে গিয়ে তার হাত ছুঁড়ে দেন এবং বলেন, আমি তো শুধু একজন কাজের লোক, আপনি নেশার করে কি সব ভুলভাল বকছেন। এই সিচুয়েশন দেখে আঙ্কেল জো মিস হেনকে বলেন, তুমি এখান থেকে চলে যাও, বিষয়টা আমি দেখছি। পরদিন সকালে ইয়ং মাস্টারের ঘুম ভাঙে। তিনি উঠে আঙ্কেল জোকে বলেন, মোবিচিন কোথায়? সে জানায় পার্কে গেছে। এরপর তিনি বলেন, মিস হেন কিন্তু মোবিচিনের একজন খুব ভালো সহকারী হয়ে উঠেছেন। দৃশ্য পার্কে চলে যায়। ইয়ং মাস্টার সেখানে পৌঁছান। মোবিচিন বাবাকে দেখে অবাক হয়ে বলে, বাবা তুমি এখানে কেন এসেছ? মাস্টার বলে, আমি এখানে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। মোবিচিন বলে, তুমি কি আমার সঙ্গে খেলবে? মাস্টার রাজি হয় এবং জিজ্ঞেস করে, তুমি কি খেলতে চাও? মোবিচিন ছোট ট্রেনের দিকে ইশারা করে। তারা যখন ট্রেনের দিকে যাচ্ছিল, এক ফটোগ্রাফার এসে বলে, আমি কি আপনাদের একটা ছবি তুলে দিতে পারি? বাচ্চা সহ আপনাদের খুব সুন্দর একটা ফ্যামিলি লাগছে। মিস হেন লজ্জা পেয়ে দ্রুত বলে, আরে না না, উনি আমার স্বামী নন, আমি এখানে শুধু কাজ করি মাত্র। মাস্টার তখন ফটোগ্রাফারকে চলে যেতে বলেন। এরপর তারা পার্কে ঘোরাঘুরি করে এবং খেলাধুলা করে। শেষে ইয়ং মাস্টার মোবিচিনকে একটা সুন্দর খেলনা কিনে দেন। বাসায় ফেরার সময় মাস্টার বলেন গাড়িতে যেতে। মিস হেন আপত্তি জানিয়ে বলেন তিনি হেঁটেই যাবেন। মোবিচিন বলে, চলো আমাদের সঙ্গে, সমস্যা নেই তো। মিস হেন তবু না করেন। বাইরে অনেক ঠান্ডা দেখে ইয়ং মাস্টার নিজের জ্যাকেটটি খুলে মিস হেনকে পরিয়ে দেন। ঠিক তখনই ঝুম বৃষ্টি শুরু হয়। উপায় না পেয়ে মিস হেন তাদের গাড়িতে উঠে পড়েন। গাড়িতে মিস হেনের চোখে চশমা ছিল না। ইয়ং মাস্টার তাকে দেখে জিজ্ঞেস করেন, আপনার চশমাটা কোথায় গেল? ওটা পরেননি কেন? ঠিক ওই সময় মোবিচিন বাবাকে থামিয়ে দিয়ে বলে, বাবা তুমি তাকে এভাবে দেখতে পারো না। আমি জানি সে চশমা ছাড়া অনেক সুন্দর, কিন্তু তোমার এটা দেখার কোনো অনুমতি নেই। এখান থেকে পরের দৃশ্য আমরা দেখতে পাই, পার্কে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে মিস হেনের খুব ঠান্ডা লাগে। মোবিচিন তার সাথে কথা বলে, কিন্তু কথা বলতে বলতে মিস হেন হঠাৎই সেন্সলেস হয়ে যান। মোবিচিন ভয় পেয়ে চিৎকার করে। পরদিন সকালে মিস হেনের ঘুম ভাঙে। তিনি ফিল করেন তার খুব ক্ষুধা পেয়েছে। এরপরে দৃশ্য আমরা দেখতে পাই, মিস ছু বাড়িতে এসেছে। তিনি ফোনে ইয়ং মাস্টারকে পাচ্ছিলেন না। তিনি আঙ্কেল জোকে বলেন, আমি মাস্টারের সাথে দেখা করতে এসেছি। আঙ্কেল জো বলেন, স্যার এখন বাসায় নেই। ঠিক তখনই সেখানে মিস হেন এবং মোবিচিন চলে আসে। মোবিচিন মিস সুকে দেখে রেগে গিয়ে বলে, তুমি কেন এসেছো? আমার বাবা আর তোমাকে বিয়ে করবে না, তুমি এখন এখান থেকে চলে যাও। মিস সু তখন তাচ্ছিল্যের সুরে বলে, তুমি কিছুই জানো না। আবারও শিফট চেঞ্জ হয়। আমরা দেখতে পাই মোবিচিন রাগে তার ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। ইয়ং মাস্টার সেখানে এসে বাধা দিলে মোবিচিন বলে, তুমি একটা মিথ্যাবাদী, তুমি বলেছিলে ওই খারাপ মহিলার আসবে না, কিন্তু সে আজও এসেছিল। এদিকে দেখা যায় মোবিচিন তাকে শর্ত দেয়, মিস হেন আমার সাথেও একটা পার্টিতে যাবে। মিস হেন রাজি হন। তারপর তারা সবাই সেই ইনভাইটেশন করা একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়। সবাই পার্টিতে পৌঁছান। সেখানে মিস সু, ইয়ং মাস্টার এবং তার দাদামশাই উপস্থিত ছিলেন।
দাদামশাই সবার সামনে ইয়ং মাস্টার এবং মিস সুয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলে। অন্যদিকে মিস হেনের সেই বন্ধু পার্টিতে উপস্থিত হয় এবং ভুলবশত মিস হেনের জামায় ড্রিঙ্ক ফেলে দেয়। মিস হেন তার বন্ধুকে নিয়ে মবিচিনের কাছে পরিচয় করিয়ে দিতে চায়। মবিচিন মিস হেনের বন্ধুকে দেখে রেগে যায়, বলে তুমি কেন তার সাথে আছো। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায় আর তার বাবাকে বলে একটা খারাপ লোক এসেছে। সিন শিফট হয়, আমরা দেখি মিস হেন তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল। মিস হেনের বন্ধু কৌশলে তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়, ফলে মিস হেন খুব দ্রুত মাতাল হয়ে পড়ে এবং ঠিকভাবে কিছুই বুঝতে পারে না। এরপর আমরা দেখি ইয়ং মাস্টার মিস হেনকে নিয়ে একটা নিরাপদ রুমে শুয়ে দেয়, কিন্তু তখনও মিস হেন আবুল তাবুল কথা বলছিল। এদিকে দেখা যায় রাতে বাসায় না আসার কারণে মবিচিন প্রচণ্ড রাগ হয়ে থাকে। মিস হেন দরজার বাইরে দাঁড়িয়ে তাকে ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। মবিচিন রাগ কমানোর জন্য মিস হেন দরজার বাইরেই শুয়ে পড়ে। রাতে খাবার খাওয়ার সময় মিস হেনের হঠাৎ গত রাতের ঘটনার কথা মনে পড়ে। এরপর আমরা দেখতে পাই ইয়ং মাস্টার তার রুমে কাজ করছে। মিস সু সেখানে এসে তাকে বিরক্ত করে বলে, তোমার কাজ শেষ হলে তুমি আমাকে সময় দিবে, আর এখন দিচ্ছ না। তারপরে সিন শিফট হয়, দেখি মবিচিন ইয়ং মাস্টার এবং মিস হেন গাড়িতে করে ঘুরতে বের হয়েছে। তারা অনেক ভালো সময় কাটায় ওখানে। এদিকে দেখা যায় মিস হেন হসপিটাল থেকে ফিরছে। সে মবিচিনের কাছে আসতেই মাস্টার তাকে রুমে ডেকে নেন আর বলে, আমি তোমাকে স্বপ্ন দেখি, আমার মনে হয় আমাদের আগে থেকেই কোনো চেনা জানা আছে। এদিকে আবার দেখা যায় নিজের ঘরে গিয়ে মিস হেন কান্নায় ভেঙে পড়ে, কারণ সেই জিনিসগুলো মানতে পারছিল না। স্মৃতির দহনে মিস হেন কাজ থেকে পদত্যাগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থকষ্টে থাকা মিস হেন মবিচিনকে নিয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিতে গেলে দাম শুনে আবারও ফিরে আসতে চান, অর্থাৎ নিয়তি কোনোভাবেই তাদেরকে সায় দিচ্ছে না। এরপরে সিন শিফট হয়, আমরা দেখতে পাই মিস হেন মবিচিনকে নিয়ে পার্কে খেলছেন, তার সাথে খুব ভালো সময় কাটান। এরপর আমরা দেখতে পাই মিস হেন এবং মবিচিন কথা বলছে। মবিচিন জানতে চায়, তুমি কি বাবাকে পছন্দ করো, আরও অনেক কথা। এরপরের দৃশ্যে মবিচিন পার্কে খেলে আর মিস হেন দাঁড়িয়ে থাকে। মাস্টার মবিচিনকে বোঝান, তোমাকে তোমার মিস হেনের খেয়াল রাখতে হবে, ওই লোকটা ভালো না। মবিচিন সবই বুঝতে পারে। সিন শিফট হয়, আমরা দেখি মবিচিন মিস হেনকে নিয়ে একটি রেস্টুরেন্টে যাচ্ছে, অর্থাৎ তারা এখানে অনেকটা সময় নিজেরা স্পেন্ড করতে থাকে। পরদেশে আমরা দেখতে পাই মিস হেন তার এক বান্ধবীর সাথে মুভি দেখতে যায়। তারপর মিস হেনকে একটা রেস্টুরেন্টে ডাকে মিস সু। সেখানে তিনি মিস হেনকে অপমান করে এবং নানা ধরনের কটূক্তিমূলক কথা বলে। এখান থেকে সিন কাট হয়ে আমরা দেখতে পাই মাস্টার তার দাদামশাইয়ের সাথে কথা বলছে। তারা সেখানে অনেক পারিবারিক আলোচনা করতে থাকে। ঠিক এই সময় মাস্টারের ফোনে মবিচিনের কল আসে। মবিচিন জানায় মিস হেন মিসিং, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সিন কাট হয়ে আমরা দেখতে পাই মাস্টার এবং মবিচিন মিস সুয়ের বাসায় যায় মিস হেনকে খোঁজার জন্য। এখান থেকে সিন কাট হয়ে হসপিটালে চলে যায়। মাস্টার সুস্থ হয়ে ওঠে এবং দাদামশাই সেখানে চলে আসে। মবিচিন এবং মাস্টার দাদামশাইকে সব খুলে বলে। সব শুনে দাদামশাই বিরক্ত হয়ে বলে, তুমি কেন সেই কাজের মহিলাকে নিয়ে এখনো পড়ে আছো। দাদামশাই আরও বলে, তোমার সবকিছুই ভুল। এদিকে মবিচিন এবং মাস্টার দাদামশাইকে সবকিছু জানিয়ে দেয়। দাদামশাই তখন সবকিছু বুঝতে পারেন এবং নিজের ভুলটাও স্বীকার করেন। এখান থেকে সিন কাট হয়ে মাস্টারের ঘরে চলে যায়। সবাই সেখানে বসে আছে। মবিচিন মিস হেনকে কল দেয় এবং আবেগজড়িত কণ্ঠে মা মা বলে ডাকতে থাকে। সে আরও বলতে থাকে, তুমি আমার আসল মা, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, আমি, বাবা এবং দাদা আমরা সবাই মিলে তোমার জন্য খুব বেশি করে অপেক্ষা করছি, প্লিজ মা, না করো না। ফোনের ওপাশ থেকে এই ধরনের কথা শুনে মিস হেনের হাত থেকে ফোন পড়ে যায়। তিনি আর দেরি করতে পারেন না, প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে যান। স্মৃতির দহনে তিনি যেন জ্বলন্ত কয়লার মতো পুড়তে থাকেন। সাথে সাথে তিনি মাস্টারের বাসায় চলে আসেন। এসে তিনি দেখতে পান মাস্টার সবকিছু মনে করতে পেরেছেন, অর্থাৎ মাস্টারেরও স্মৃতিশক্তি ফিরে এসেছে। মিস হেন মবিচিনকে জড়িয়ে ধরে খুব বেশি কান্না করতে থাকে। একটা ইমোশনাল দৃশ্য তৈরি হয় এখানে। দাদামশাইও তার ভুল বুঝতে পারেন। মাস্টার মিস হেনের কাছে ক্ষমা চান এবং তারা আবারও এক হয়ে যান। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই তাদের আবারও ধুমধাম করে বিয়ে হচ্ছে এবং গল্পটি একটি সুখকর সমাপ্তিতে পৌঁছায়। তো কেমন লাগলো আজকের এই অসাধারণ ড্রামাটির এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।